চলে এলাম আমরা পরের ভিডিও নিয়ে। ওকে, আমরা আগের দিন তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারের যে নদীর ধারণাটুকু ছিল বা মানে নদীর যে কার্যের প্রাথমিক ধারণাটুকু ছিল সেই প্রাথমিক ধারণাটা আমরা শিখেছিলাম। ওকে, আজকে আমরা নদীর কার্যের ফলে বা নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথমে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, আমি একটা একটা ভূমিরূপ বলে বলে যাচ্ছি, তোমরা বুঝে নাও। আর যদি কারো এই টপিকটার উপর নোটের প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। ওকে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমি সমস্ত নোট কিন্তু প্রোভাইড করবো। ঠিক আছে, চলো আজ আমরা পড়বো নদীর ক্ষয়জাত ভূমিরূপ। নদীর ক্ষয়জাত ভূমিরূপ কি বলেছিলাম আগের দিন, যে নদী তার পার্বত্য প্রবাহে বিভিন্ন ক্ষয়কার্য করে বিভিন্ন পদ্ধতিতে, যেমন ধরো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, বুদবুদ ক্ষয়, ঠিক আছে, দ্রবণ ক্ষয়, এই সমস্ত প্রক্রিয়াগুলোর ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? এক নম্বর যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটি হচ্ছে, একটা একটা করে আলোচনা করি। হ্যাঁ, বি আকৃতির নদী উপত্যকা, বা এটাকে আমরা গিরিখাত হিসেবেও ধরি। বি আকৃতির নদী উপত্যকাটা কি জিনিস? উচ্চ পার্বত্য প্রবাহে বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, কি বললাম, বৃষ্টিপাত যুক্ত আর্দ্র পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল যখন বেশি থাকে তখন কি হয়? নদী তীব্র নিম্নক্ষয় করে। কিরকম? ধরো বললাম যে বৃষ্টিপাতযুক্ত আর্দ্র পার্বত্য অঞ্চলে নদী তীব্র নিম্নক্ষয় করে। কেন তীব্র নিম্নক্ষয় করে? কারণ এখানে ভূমির ঢালটা বেশি থাকে, সেই কারণে নদী উপত্যকাটা গভীর হয়। ওকে, এছাড়াও পরবর্তীকালে এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে, মানে ওই যে উপত্যকাটা সৃষ্টি হলো নিচে গভীর ক্ষয়ের ফলে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছোট ছোট উপনদী এসে মিলিত হতে পারে, আবহবিকার হতে পারে, ক্ষয়ীভবন, নগ্নীভবন, বিভিন্ন প্রক্রিয়া চলতে থাকে। ওকে, যে কারণে নদীর পার্শ্বদেশও ক্ষয় পেতে থাকে, যার ফলে নদী উপত্যকা ভি আকৃতির মতো দেখতে হয়। একে ভি আকৃতির নদী উপত্যকা বা গিরিখাত বলে। এর উদাহরণস্বরূপ যদি আমরা করি, নেপালের কালীগণ্ডকী গিরিখাত। ওকে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ। ঠিক আছে, চলো এবার আমরা করব আই আকৃতির নদী উপত্যকা। আই আকৃতির নদী উপত্যকা, বা এটাকে আমরা বলি ক্যানিয়ন। ক্যানিয়ন, ক্যানিয়নটা কি জিনিস? ক্যানিয়ন হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, অর্থাৎ মরু অঞ্চল, অর্থাৎ বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চলে যদি কোনো নদীর সৃষ্টি হয়, ওকে, বা যদি কোনো জলপ্রবাহ প্রবাহিত হয়, সেখানে কি হয়? নদীর পার্শ্বক্ষয় হয় না বললেই চলে। ঠিক আছে, কি বললাম? বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চলে যদি কোনো নদী প্রবাহিত হয়, সেই নদীতে পার্শ্বক্ষয় প্রায় হয় না বললেই চলে। ওকে, সেখানে তীব্র নিম্নক্ষয় হয়, যার ফলে নদী উপত্যকা খুব গভীর, ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয়। একে আই আকৃতির নদী উপত্যকা বা ক্যানিয়ন বলে। ওকে, আমরা এর একটি উদাহরণ পড়তে পারি, যেমন আমাদের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি ক্যানিয়নের উদাহরণ। তেমনি আমাদের পশ্চিমবঙ্গেরও এক জায়গায় ক্যানিয়ন দেখা যায়, যেমন আমাদের কোথায় রয়েছে? শিলাবতী নদীর গনগনি, আমাদের মেদিনীপুরের শিলাবতী নদীর গনগনিতে ক্যানিয়ন রয়েছে। ওকে, চলো পরের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করি। আমরা তাহলে গিরিখাত আর ক্যানিয়ন দুটো ভূমিরূপ সম্পর্কে জানলাম। ওকে, পরের যে ভূমিরূপ পড়ছি আমরা সেটি হচ্ছে জলপ্রপাত। 3 নম্বর ভূমিরূপ। হ্যাঁ, জলপ্রপাত।
জলপ্রপাত। কিরকম জিনিস জলপ্রপাতটা? জল যুক্ত প্রপাত, অর্থাৎ উপরের জল যখন নিচে পতিত হয় তখন তাকে আমরা জলপ্রপাত বলি। নদীর গতিপথে যদি কঠিন এবং কোমল শিলা উলম্ব বা আড়াআড়ি ভাবে, উলম্ব বা অনুভূমিক ভাবে বা আড়াআড়ি ভাবে অবস্থান করে, তখন কি হয়? কঠিন শিলার থেকে কোমল শিলাটা অধিক ক্ষয়প্রাপ্ত হয়। তখন ওই নদীর জলটা উপর থেকে নিচে কোমল শিলার উপর পতিত হয়। একে বলা হয় জলপ্রপাত। ছবিটা এঁকে নিচ্ছি, ভালো করে বুঝে নাও। ধরো নদীর গতিপথে এটা হচ্ছে কঠিন শিলা, ওকে, আর এটা হচ্ছে কোমল শিলা। নদীর গতিপথে কঠিন শিলা অনুভূমিক ভাবে আছে আর উলম্ব ভাবেও থাকতে পারে, ওকে। তখন কি হয়? তখন নদীর জলটা উপর থেকে তীব্র বেগে নিচে পতিত হয়। এই ভূমিরূপকে বলা হয় জলপ্রপাত। ঠিক আছে, এই জলপ্রপাতের সাথে প্রপাতকূপ জিনিসটা বুঝিয়ে দিই। হ্যাঁ, 4 নম্বর যে ভূমিরূপ সেটা হচ্ছে প্রপাতকূপ। প্রপাতকূপটা কি জিনিস? জলপ্রপাতের জল যেখানে জলপ্রপাতের পাদদেশে অর্থাৎ নিচে পতিত হয়, সেখানে বিশালাকার একটি হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়। এই গর্তটাকে বলা হয় প্রপাতকূপ। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রপাতকূপ। ওকে, আশা করি প্রপাতকূপ আর জলপ্রপাত সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট আমরা যে ভূমিরূপটা করি মন্থকূপ। মন্থকূপ সম্পর্কে আমরা আলোচনা করি। ওকে, পরের ভূমিরূপ মন্থকূপ। মন্থকূপটা কি জিনিস? উচ্চ পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়, সেই সময় কি হয়? সেই সময় নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে নদীর তলদেশে ছোট ছোট গর্তের মতো ছোট ছোট আকৃতির গর্তের সৃষ্টি হয়। ওকে, যেটাকে মন্থকূপ বলা হয়। কি হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে যদি নদী প্রবাহিত হয় তখন যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, সেই গর্তগুলোকে বলা হয় মন্থকূপ। এগুলো হচ্ছে মন্থকূপের উদাহরণ। এই মন্থকূপ বলে এটাকে। ওকে, আর মন্থকূপের উদাহরণ যদি আমরা বলি, গঙ্গার উচ্চ গতিতে, অর্থাৎ উচ্চ গতিতে দেখা যায়। ওকে, আর মন্দাকিনী, ভাগীরথী, এই সমস্ত নদীর গতিপথও লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট পরের যে ভূমিরূপ রয়েছে আমাদের, সেটি হচ্ছে খরস্রোত বা র্যাপিডস বলে। কি বলে? খরস্রোত বা এটাকে র্যাপিডস বলে। র্যাপিডস বা খরস্রোত কি জিনিস? র্যাপিডস বা খরস্রোত হচ্ছে নদীর গতিপথে যদি কঠিন এবং কোমল শিলা মানে কি বলবো, উলম্ব বা তির্যকভাবে অবস্থান করে, তখন কি হয়? তখন নদীর জলটা সিঁড়ির ধাপের মতো নিচে নেমে আসে। এইরূপ ভূমিরূপকে বলা হয় র্যাপিডস বা খরস্রোত। কি বললাম? নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলা তোমার উলম্ব বা তির্যকভাবে অবস্থান করে, তখন কি হয়? নদীর জলটা সিঁড়ির ধাপের মতো নিচে নেমে আসে। এটাকে র্যাপিডস বা খরস্রোত বলে। দেখো, আশা করি এতগুলো ভূমিরূপ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। কি কি পড়লাম আমরা ভূমিরূপ? গিরিখাত অর্থাৎ ভি আকৃতির উপত্যকা, আয়াকৃতির নদী উপত্যকা, জলপ্রপাত, প্রপাতকূপ, তারপরে পড়লাম আমরা খরস্রোত। ওকে, এই সমস্ত ভূমিরূপের মধ্যে পড়া হয়ে গেছে। পরের যে ভূমিরূপ, লাস্ট ভূমিরূপ, সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা কিরকম জিনিস? শৃঙ্খলিত শৈলশিরা এটাকে আবদ্ধ শৈলশিরাও বলে। দেখো, পার্বত্য অঞ্চলে যখন কোনো নদী প্রবাহিত হয়, তখন কি হয়? নদীর সামনে যদি কোনো পর্বত অবস্থান করে, তখন সেই নদীটা ওই পর্বতটাকে এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয়। তখন কি হয়? তখন মনে হয়
যে ওই নদীটা পর্বতগুলোর উপর আবদ্ধ বা শৃঙ্খলিত অবস্থায় রয়েছে। কি বললাম? যে কোনো নদী যখন পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় তখন সামনে যদি বাধাস্বরূপ কোনো পর্বত থাকে তখন সেই পর্বতটাকে এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে। ফলে ওই নদীটা মনে হয় যেন পর্বতের মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তখন এইরূপ ভূমিরূপটাকে বলা হয় আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। ওকে, এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে উচ্চগতিতে পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। চলো ভূমিরূপ সম্পর্কে এগুলো শিখলাম। দেখো, আমরা আজকে তোমাদের নদীর ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো ছিল সেই ভূমিরূপগুলো সম্পর্কে পড়লাম। ঠিক আছে, এখান থেকে অনেক কিছুই কোশ্চেন হয়, যেমন পার্থক্য হয় কিছু, যেমন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। ঠিক আছে, তারপর তোমাদের প্রপাতকূপ এবং মধ্যকূপের পার্থক্য, এই সমস্ত পার্থক্যগুলো হয়। এগুলো তোমরা আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, আজকের মতন এখানে শেষ। ঠিক আছে, পরের দিন আমরা নদীর সঞ্চয়িত ভূমিরূপটা করাবো, আর যেটুকু অংশ বাকি রয়েছে নদীর সেই অংশটুকু করিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো। ওকে, চলো।